নমস্কার। শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। ডোনাল্ড লু পোশাকি পরিচয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ফর দ্য ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স, গোদা বাংলায় আমেরিকার অন্যতম সহকারী পররাষ্ট্রমন্ত্রী। অন্যতম বললাম এই জন্য যে সারা পৃথিবীকে নিজের দখলে রাখার জন্যে অঞ্চল ভেদে অনেকগুলো ভাগ করেছে আমেরিকা। এরকমই একটি ভাগ হলো দক্ষিণ ও মধ্য এশিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ এই ভাগটিতে পড়ে। ডোনাল্ড লুর ওপর এই ভাগের দায়িত্ব। এই দেশগুলোতে আমেরিকার স্বার্থ দেখবেন তিনি। দায়িত্বটা আর একবার বলে দিই, এই দেশগুলোর স্বার্থ নয়, আমেরিকার স্বার্থ। তবে জানেনই তো, নিজের সুবিধার কথা সোজাসুজি বললে ফন্দি ধরে ফেলবে মানুষ, তাই আড়াল করে বলতে হয় তোমার দেশের মানুষের উন্নতির জন্য অমুক স্কিম তমুক স্কিম, আমার কোনো লাভ নেই, আমি তো দাতব্য প্রতিষ্ঠান খুলে বসে আছি। তো এই দাতব্য খোলার জন্য মাঝে মাঝেই ভিজিট করতে আসেন এইসব দেশে। কলকাঠি ঠিকঠাক করে যান, কোনো স্ক্রু ঢিলা করে দেন তো কোনোটা টাইট। উদ্দেশ্য আমেরিকার পরিকল্পনা পাকা করা, সেই পরিকল্পনা সফল করা। কি সেই পরিকল্পনা? যে দেশের শাসক আমেরিকার স্বার্থ দেখবে না তাকে হটিয়ে দাও, তার জায়গায় বসিয়ে দাও কাঠপুতুল। যে আমেরিকার কথায় উঠবে, আমেরিকার কথায় বসবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকার গুড বুকে ছিলেন না, আমি ইমরান খানের কথা বলছি, তবু খুব একটা মাথা ঘামায়নি আমেরিকা। কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হলো, আর সেই যুদ্ধের মধ্যে ইমরান খান রাশিয়া গেলেন। 2022-এর 23 ও 24 ফেব্রুয়ারিতে দুদিনের ভিজিট করলেন রাশিয়াতে ইমরান খান। আমেরিকা অমনি খেপেলাল। ঠিক 2 মাসের মাথায় এপ্রিলে প্রধানমন্ত্রিত্ব চলে গেল ইমরান খানের। জেলখানায় চলে গেলেন ইমরান খান। ইমরান নিজে লিখেছেন, আমেরিকা আমাকে ক্ষমতাচ্যুত করেছে। ইমরানের বিরুদ্ধে আনা নো কনফিডেন্স মোশনে সাংসদদের ঘুষ দিয়ে ইমরানের বিরুদ্ধে ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল আমেরিকা। একই অবস্থা শ্রীলঙ্কাতে। চীনকে ঠেকাতে শ্রীলঙ্কার আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে আমেরিকা সেখানে জন আন্দোলনে মদত দিয়ে শাসক পরিবর্তন করিয়েছে। শ্রীলঙ্কায় এখন আমেরিকার প্রভাব বাড়তে শুরু করেছে। তবে শ্রীলঙ্কায় আমেরিকাকে যে খুব একটা নগ্নভাবে সবকিছু করতে হয়েছে তা নয়, কারণ চীনের বিরুদ্ধে অ্যান্টিডোট হিসেবে ভারত ছিল শ্রীলঙ্কায়। ঠিক এই মুহূর্তে আজ যখন এই প্রতিবেদন তৈরি করছি তখন শ্রীলঙ্কায় প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ডোনাল্ড লু ঠিক এসে গেছেন শ্রীলঙ্কায়। এবার তিনি যাননি বটে, তবে শ্রীলঙ্কা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করেছেন। ওই যে বললাম, চীনের প্রতিষেধক হিসেবে আছে ভারত। ভারতকে আমেরিকা চীনের প্রতিষেধক হিসেবে কিছুকালের জন্য ব্যবহার করবে, চিরকালের জন্য কিন্তু নয়। শ্রীলঙ্কার পর আসি বাংলাদেশের কথায়। এই বছরের 7ই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদীয় নির্বাচন হয়েছিল। আমেরিকা চেয়েছিল কেয়ারটেকার সরকারের ব্যবস্থাপনায় হোক নির্বাচন। শেখ হাসিনা রাজি হননি। কারণ 2007-এ কেয়ারটেকার সরকার নির্বাচন স্থগিত রেখেছিল 2 বছর। সেই অভিজ্ঞতার নিরিখে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল বাংলাদেশে। ডোনাল্ড লু হাসিনাকে সরিয়ে দিতে সফল হয়নি। জানুয়ারির ভোটের পরপরই লু আসেন বাংলাদেশে। হাসিনাকে নিজেদের দখলে আনার আপ্রাণ চেষ্টা করেন। এমন কথাও বলেন যে তাদের মধ্যে কোনো দূরত্ব হয়ে থাকলে সে দূরত্ব 7ই জানুয়ারি ভোটের দিনই শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চায় আমেরিকা। এরপর
গত মে মাসে আবার বাংলাদেশে আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, লু এসে পররাষ্ট্র সচিব তখন ছিলেন মাসুদ বিন মোমেন, তার সঙ্গে বৈঠক করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন? তিনি বলেন, তারা অর্থাৎ আমেরিকা আর্থিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, রোহিঙ্গা, মানবিক প্রতিক্রিয়া, নারীর ক্ষমতায়ন, শ্রম সংস্কার, বিমান চলাচল ইত্যাদি বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন। বহু বিষয় নিয়ে আলোচনা না করলে তো অনেকদিন আলোচনা করার সুযোগ পাওয়া যাবে না, অথচ সেখানে থাকতেই হবে। বৈঠকের পর লু বলেছিলেন যে তিনি চান যে উভয় দেশই সামনে তাকাবে এবং পেছনে তাকাবে না। 7ই জানুয়ারি ভোটের যে নেতৃত্বে দুই দেশের মধ্যে উত্তেজনা তখন লক্ষ্য করা যায়। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যভাবে এবং ব্যাপকভাবে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপিকে সমর্থন করতে দেখা গেছে, কিন্তু বিএনপি নির্বাচন বয়কট করায় ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো সম্ভব হয়নি। সিনিয়র মার্কিন কূটনীতিকের সফর সম্পর্কে পরে মন্তব্য করেন আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত সদরুল আহমেদ খান। তিনি বলেন যে বারবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে ব্যর্থ হয়েছে। প্রতিটি দ্বিপাক্ষিক সফর গুরুত্বপূর্ণ এবং স্বাগত। কূটনীতিতে আমাদের এই ব্যস্ততা, আমাদের এই যে এনগেজমেন্ট, সেটা বন্ধ করা উচিত নয়। তিনি বলেছিলেন বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বিদ্বেষ তা প্রতিষ্ঠিত করতে চায় না, এটা বলেছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি প্রাক্তন উপদেষ্টা ইকবাল হোসেন সোবান চৌধুরী, তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে লুর সফরটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যে বেজিং, চীন, সেই চীনের বিরুদ্ধে ঢাকাকে লবিং করার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছিল। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সাথে তীব্র প্রতিযোগিতার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমর্থন চেয়েছিল। তবে বাংলাদেশ স্পষ্ট বলে দিয়েছিল যে তারা সবার সাথে সুসম্পর্ক রেখে চলবে এবং তাদের নিজস্ব যে জাতীয় স্বার্থ, তার জন্যই তারা সবার সাথে সম্পর্ক রেখে চলবে। এই সোবান চৌধুরী তিনি আরও উল্লেখ করেছিলেন যে লুর সফরটা ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে ক্রমশই বেড়ে চলা মার্কিন চীন বাণিজ্য এবং যে তাদের মধ্যে যে কৌশলগত যে উত্তেজনা, তার পটভূমিতে হয়েছিল। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তখনও কিন্তু সন্দেহের চোখে ওয়াশিংটনকে দেখছিলেন। কেন কে জানে, তার মনে হয়েছিল এসব আলোচনা বাহানা মাত্র, লুর অন্য উদ্দেশ্য আছে। আসলে আমেরিকানদের অভিনয় বোঝাটা আবার অত সহজ নয়। তাই তখন তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে বিভিন্ন অজুহাতে আমাদের উপর চাপ সৃষ্টি এর আগে করেছিল, ভোটের আগে। সেটা ছিল প্রধানত মানবাধিকার ইস্যুতে। তবে নির্বাচনে প্রমাণিত হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন বেশি আছে দেশে, সেটা যুক্তরাষ্ট্র বোধহয় বুঝতে পেরেছে। এই কারণেই লু তার টোন এবং টেনার নির্বাচনের আগে যা ছিল নির্বাচনের পরে তা থেকে কমিয়ে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা তা মোটেই নয়। লু বা আমেরিকা যে পাল্টায়নি, সেটা পরবর্তী ঘটনা প্রবাহে প্রমাণিত হয়েছে। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের মুখোশের আড়ালে যে মুখ বা মুখগুলো ছিল, মুখোশ সরে যাওয়ার পর দেখা গিয়েছে তাদের, এবং দেখা গিয়েছে আমেরিকার প্রত্যক্ষ উপস্থিতি। এই জন্যেই শেখ হাসিনাও ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বলেছেন ইমরান খানের মতোই সরাসরি
যে তাকে ক্ষমতাচ্যুত করেছে আমেরিকা। কারণ তিনি আমেরিকার হাতের পুতুল হতে চাননি। আমেরিকার পরিকল্পনা বাংলাদেশে সফল হলো, কিন্তু আমেরিকার খুশি দীর্ঘস্থায়ী হলো না। কেন হলো না? এইবার আসবো সেই প্রসঙ্গে। আর এখানেই উঠে আসছে ভারতের কথা। শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করতেও লেগে গেছে, কিন্তু আমেরিকা সুবিধা করে উঠতে পারছে না। এবছরের মে মাসে দেশে যখন ভোট চলছে, তখন ডোনাল্ড লু এসেছিলেন ভারতেও, এসেছিলেন মোদির এনডিএ জোটের বিরুদ্ধে কংগ্রেসের ইন্ডি জোটকে মদত দিতে। নরেন্দ্র মোদীর চেয়ে রাহুল গান্ধী, বিজেপির চেয়ে কংগ্রেস আমেরিকার অনেক বেশি পছন্দের। কারণ রাহুল নরম মাটি, যেমন খুশি গড়ে নেওয়া যাবে নিজের সুবিধা মতো, আর মোদী হচ্ছেন কড়া ইস্পাত, তাকে তো আর নিজের সুবিধা মতো ব্যবহার করা যাবে না। আমেরিকা নরম মাটি পছন্দ করে। এই জন্য 2023 সালে বিরোধী নেতা হওয়া সত্ত্বেও এই ডোনাল্ড লু রাহুলকে হোয়াইট হাউসে নিয়ে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করিয়েছিলেন, যেটা সাধারণ কূটনীতিতে দেখা যায় না। ভারত কিন্তু তখনও বিরোধ করেছে, আজও এই কয়েকদিন আগেও আমেরিকাতে গিয়ে এই একই কাজ করেছেন রাহুল গান্ধী। সমস্ত ভারত বিরোধী লবি বলতে যাদের বোঝা যায়, যারা ভারতের বিরুদ্ধে সবসময় থাকে, তাদের সাথে তিনি বৈঠক করেছেন। 2024-এর ভোটে মোদীর দল এককভাবে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সুতরাং আমেরিকা দুরন্তভাবে লেগে গেছে সংসদ ভাঙিয়ে। এই কোনোদিন নাইডুর দল চন্দ্রবাবুরকে তার সাথে দেখা করছে, কোনোদিন নীতিশ কুমারের সাথে দেখা করছে। এই দেখা করছে একটাই কারণে, যে যাতে মোদী সরকার ভেঙে যায়। আমেরিকার এই প্ল্যান ভারত জানে। সেজন্য আমেরিকা এবং আমেরিকার পাঠানো গুপ্তচর যে ডোনাল্ড লু, যে তাদের পররাষ্ট্রমন্ত্রী, আবার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু ভারতের কাছে সবচেয়ে ঘৃণিত বিদেশি। যে অ্যাডভান্টেজ পেয়েছিল আমেরিকা, সেটা এখন অনেকটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে চীনের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো হয়ে যাওয়ার ফলে। আর রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক তো এমনিতেই ভালো। বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার বিরাট অংশ দখল করে আছে দুটো দেশ, চীন আর ভারত। এই দুটো দেশ একসাথে থাকলে 7 সমুদ্র 13 নদীর পারের দেশ আমেরিকার উপর ভর করে কিভাবে বাঁচবে বাংলাদেশ? আমেরিকার উপনিবেশ হয়ে পৃথিবীর কেউ কোথাও বাঁচেনি, বাঁচবে না, বরং কারণ সে দেশ গোল্লায় গেছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর চীন থেকে কোনো বড় দরের নেতা কি বাংলাদেশ সফরে এসেছেন? শুনতে পেয়েছেন? আসেননি। আচ্ছা, সফরে না আসুন, বাংলাদেশের বিষয়ে কোনো কথাও কি বলেছে চীন? একদম না, পুরো নিশ্চুপ। এই জন্যে যে বাংলাদেশে আমেরিকার যে খেলা, সেটা ধরে ফেলেছে চীন। সেন্ট মার্টিন দ্বীপটি নিয়ে বাংলাদেশ চীনের উপরে নজর রাখতে চায়, ভারতের উপরেও নজর রাখতে চায়, এবং বাংলাদেশকে নিজেদের কলোনি বানিয়ে চীনকে শায়েস্তা করতে চায় আমেরিকা। এটা না বোঝার মতো বোকা নয় চীন, এটা না বোঝার মতো বোকা নয় ভারতও। সুতরাং দুদেশ হাত মিলিয়েছে এবং বাংলাদেশের নিকটতম দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপারে যা করার সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ভারতকে ছেড়ে দিয়েছে কিন্তু চীন। সেটা বুঝতে পেরে ভারতকে কাছে টানার, নানান সুবিধা দেওয়ার কথা বলতে ডোনাল্ড লু এবং ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট অফিসার ফর ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মানে ওদের প্রতিরক্ষা বিভাগের অফিসার, তিনি জেডিডিয়া পি রয়্যাল, তিনি ভারতকে এসেছেন শান্ত করতে।
বাংলাদেশের ব্যাপারে ভারত যে রীতিমতো ক্ষুব্ধ সেটা জানে আমেরিকা। এই ক্ষোভের কারণ অনেক। সেখানকার ভেঙে পড়া আইন শৃঙ্খলা, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে অত্যাচার তো করেছে, মৌলবাদী মুসলিমদের, ইসলামের উত্থান, তীব্র ভারত বিরোধিতা, এই বিষয়গুলো ভারতের পক্ষে আদৌ আকাঙ্ক্ষিত নয়। এটা বলার অপেক্ষা রাখে না। ভারতের সবচেয়ে বড় অভিযোগ, ছাত্র আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রেখে একটি নির্বাচিত সরকারকে এভাবে উৎখাত করা সাধারণ ও স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে আছে গণতন্ত্রের স্বঘোষিত চ্যাম্পিয়ন আমেরিকার ভূমিকা, এবং এই ঘটনা এই উপমহাদেশে কিন্তু শান্তি বিঘ্নিত করছে। নয়াদিল্লির অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে ভারত তার তীব্র আপত্তির কথা জানিয়েছে ডোনাল্ড লু এবং জেডিডিয়া পি রয়্যালকে। স্পষ্ট বলেছে এই সমস্যাগুলো সমাধান করতে পারলে তবেই ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা ভাবতে পারে আমেরিকা, নচেত নয়। ভারতের সংখ্যালঘু মুসলিমরা যথেষ্ট ভালো আছে, তবু তারা অত্যাচারিত হচ্ছে বলে আমেরিকার যদি ঘুম না হয়, এর আগে বারবার বলেছে সে কথা। তবে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর যে ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে, যেভাবে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সে বিষয়ে আমেরিকা চুপ কেন? সে প্রশ্ন খুব জোরালোভাবে তুলেছে ভারত। এটাও বলেছে মানবতা রক্ষার দায়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অধিকার আছে ভারতের। ভারত শুধু দেখছে আমেরিকা কি করে। ভারতের এই মানসিকতা আমেরিকার অজানা নয়, আর সেজন্যেই 10 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর দুদেশের ভিজিটে এসে আগে ভারতে এসেছেন ডোনাল্ড লুন এবং জেডিডিয়া পি রয়্যাল। বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতিকে টেনে তুলতে কিছু অর্থ সাহায্য দেবে বটে আমেরিকা, যেমন পাকিস্তানকেও দিচ্ছে ইমরান খানকে হটিয়ে দিয়ে। তবে রাশ টেনে ধরবে কিন্তু দেশের শাসন ব্যবস্থায় ওই আমেরিকা, আর এখানে থাকবে বাংলাদেশে একটি পুতুল সরকার। ইউনূস সাহেবের এই ধাক্কা সামলাবার জন্য যে রাজনৈতিক বিচার বুদ্ধি ও প্রাজ্ঞতার প্রয়োজন, তার ছিটে ফোঁটাও নেই। তাহলে কে সামলাবে বাংলাদেশ? আগামী কিছুদিনের মধ্যে চমকে যাওয়ার মতো অবিশ্বাস্য কিছু ঘটতে পারে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনার যদি ডাক পড়ে আবার শাসনভার হাতে নেয়ার জন্য, অবাক হবেন না। কারণ খেলাধুলা যা করছে সে করছে কিন্তু আমেরিকা, আর আমেরিকার খেলায় এখন বাদ সেধেছে ভারত। সুতরাং বিস্ময় পাওয়ার জন্যে, বিস্মিত হওয়ার জন্যে তৈরি থাকুন। আজ এই পর্যন্ত। এই প্রতিবেদন ভালো লাগলে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে ও মতামত জানাতে। আর একটি অনুরোধ, আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এই বিষয়ে যে সমীক্ষাটি আমরা শুরু করেছি, সেখানে 5টি নাম পাঠাবার জন্যে সবাইকে আমরা অনুরোধ করছি। এই নামগুলো পাঠাতে হবে আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশানে। আপনারা এই নামগুলো পাঠান, এবং এখানে পাঠাবার সাথে সাথে আপনারা ক্যালকাটা ডায়ালগস manoj@gmail.com এই ইমেল অ্যাড্রেসেও আপনারা আপনাদের পছন্দের তালিকা পাঠাতে পারেন। আমরা গত কয়েকদিন ধরে প্রচুর নাম এখানে পেয়েছি। আমরা আগামী নভেম্বর মাস পর্যন্ত এই নাম গ্রহণ করব। তারপর আমরা পুরো ডিসেম্বর মাস আমরা রিভ্যালুয়েট করব। এভালুয়েশনের পর আমরা 1 জানুয়ারি 2025-এ আমরা আমাদের সমীক্ষার ফলাফল ঘোষণা করব। এরকমই ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্ত। ধন্যবাদ।